জিম জয়েসের অ্যারাবি। নর্থ রিচমন্ড স্ট্রিট নেহাতি নির্জন, নিস্তব্ধ কানাগলি। খ্রিস্টান ব্রাদার্স স্কুলের ছুটি হওয়ার সময়টুকু বাদ দিলে গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা দোতলা ফাঁকা বাড়ি, প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন। চারপাশে কিছুটা জমি। গলির অন্য বাড়িগুলো অবিচলিত দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দিকে, যেন যেন বাসিন্দাদের সুশীল জীবন সম্বন্ধে ওয়াকিবহল। আমাদের আগের ভাড়াটে একজন পাদ্রী মারা যান পিছনের বৈঠকখানায়। সেই থেকে বাড়িটা বন্ধ পড়ে আছে। দেওয়ালের গায়ে একটা বাসি বাসি গন্ধ। রান্নাঘরের পিছনে ময়লা ফেলার ঘরটা আবর্জনা, পুরনো কাগজপত্রে ভর্তি। তার মধ্যে কুড়িয়ে পেলাম কয়েকটা ভেজা ভেজা কোঁচকানো কাগজে মলাট দেওয়া বই। ওয়াল্টার স্কটের দ্য অ্যাবট, দ্য ডিভাউট কমিউনিক্যান্ট আর দ্য মেমোয়ার্স অফ ভিডক। আমার সব থেকে পছন্দ তৃতীয়টা, কারণ কারণ ওর পাতাগুলো একেবারে হলদে হয়ে গেছে। বাড়ির পিছনে আগাছা ভর্তি বাগানের ঠিক মাঝখানে একটা আপেল গাছ, আর বাকিটায় ছড়ানো ছিটানো ঝোপঝাড়। তারা অনেক দিনই মালির যত্ন থেকে বঞ্চিত। একটা ঝোপের তলায় খুঁজে পেলাম পুরনো ভাড়াটের মরচে ধরা সাইকেলের পাম। পাদ্রী ভীষণই উদার প্রকৃতির মানুষ ছিলেন। উইলে সমস্ত টাকা পয়সা রেখে যান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, আর বাড়ির সব আসবাবপত্র লিখে দেন বোনের নামে। শীতের দিনগুলো ক্রমশ ছোট হতে থাকে। আমাদের রাতের খাওয়া শেষ হওয়ার আগেই সন্ধে নামতো। রাস্তায় বেরিয়ে লক্ষ্য করতাম বাড়িগুলোর মধ্যে একটা গম্ভীর ভাব। মাথার ওপর সন্ধ্যের বেগুনি আকাশ দ্রুত রং বদলাচ্ছে, আর তার উদ্দেশ্যে রাস্তার দুধারের ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো প্রসারিত। আর কাঁপানো ঠান্ডায় আমাদের খেলাধুলো চলত, যতক্ষণ না ঘর্মাক্ত শরীর উজ্জ্বল হয়ে ওঠে। নিঝুম রাস্তায় ভরে যেত আমাদের হল্লার নিঝুম নিঝুম রাস্তা ভরে যেত আমাদের হল্লার প্রতিধ্বনিতে। খেলারই পথ ধরে আমরা পৌঁছে যেতাম পিছনের অন্ধকারের সেই বিপদসংকুল এঁদো গলিটাতে, যা যা শাসন করত আশেপাশের বখাটে ছেলের দল। বাড়িগুলোর পিছনের অন্ধকার বাগান থেকে উঠে আসতো সোঁদা সোঁদা ছাইকূপের দুর্গন্ধ। অন্ধকার আস্তাবলের ভিতরে চলত ঘোড়াদের দলাই মোলাই কেশর আছড়ানো বা জিন নাড়াচাড়ার সুরেলা নিক্কন। তারপর ফিরে আসতাম রাস্তার দিকে। ততক্ষণে সবার রান্নাঘরে বাতি জ্বলছে। জানলা থেকে যেন কেউ আলো ঢেলে দিয়েছে বাইরের গলিতে। মোড়ের মাথায় কাকাকে দেখা গেলেই অন্ধকারে লুকিয়ে পড়তে হতো। তিনি বাড়ির ভেতর ঢুকে গেলে আবার বেরোতাম, অথবা ম্যাঙ্গানের দিদি হয়তো বেরিয়ে এলো ভাইকে জল খাবার খেতে ডাকতে। আমরা সেই অন্ধকারেই অপেক্ষা করতাম। গুলিটা আপাদ মস্তক দেখে নেওয়ার পর সে কি দাঁড়িয়ে থাকবে না চলে যাবে? দাঁড়িয়ে থাকলে বাধ্য হয়ে লুকোনোর জায়গা ছেড়ে বেরিয়ে পড়তেই হতো। আধখোলা দরজার আলোয় তার অবয়ব চোখে পড়ত। দিদিকে একটু না খেপিয়ে ম্যাঙ্গান তার কোনো কথা শুনতো না। আমি রেলিং এর ধারে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতাম। হাঁটা চলার ছন্দে তার পোশাক নাচতো, আর চুল বাঁধার নরম ফিতেটা লাফিয়ে বেড়াতো এদিক ওদিক। রোজ সকালে আমি বৈঠকখানার মেঝেতে শুয়ে তার দরজার ওপর চোখ রাখতাম। ফ্রেমের ঠিক 1 ইঞ্চ ওপর পর্যন্ত খড়খড়ি টানা থাকতো বলে আমায় দেখা যেত না। দরজা খোলা মাত্রই আমার পেটের ভেতর প্রজাপতি উঠতে থাকতো। ছুটে গিয়ে হল থেকে আমার বই খাতা বগল দাবা করে তার পিছন পিছন যেতাম। তাকে চোখে চোখে রাখতাম পুরো সময়টা। তারপর আমাদের পথ আলাদা হয়ে যাবার ঠিক আগে হনহন করে হেঁটে ওকে পাশ কাটিয়ে নির্বিকার ভাব করে চলতে থাকতাম। রোজ সকালে এই একই ঘটনা। 2-4টে খুচরো কথা ছাড়া তার সঙ্গে আমি কথা বলে উঠতে পারিনি।
তা সত্ত্বেও তার নামটা শুনলেই যত রাজ্যের নির্বোধ রক্ত উত্তেজনায় টগবগ করতে শুরু করত। প্রেমের পক্ষে নিতান্ত প্রতিকূল জায়গাতেও তার অবয়ব আমার নিত্য সঙ্গী হয়ে থাকত। শনিবার বিকেলে থলি বয়ে দিতে কাকিমার সঙ্গে বাজার যেতাম। রাস্তাঘাটে জাঁকিয়ে ভিড়, মারমুখো মহিলাদের দরাদরি, মাতালদের কোলাহল, শুয়োরের মাংসের দোকানে ছেলেদের চিৎকার আর মজুরদের গালাগাল, সব মিলেমিশে একাকার। তারই মধ্যে নাকি সুরে ও ডোনোভান রসাকে কেউ ডাকছে, ওরে কোথায় গেলি রে। আবার কেউ তারস্বরে গাইছে আমাদের হতভাগা দেশের প্রাচীন ব্যালাড। মনে হতো শত্রুদের ভিড় কাটিয়ে আমি একা হেঁটে চলেছি, হাতে হোলি গ্রেল নিয়ে, পবিত্র পুতাধার বয়ে নিয়ে। হঠাৎ হঠাৎ ওর নাম এক পবিত্র অথচ অবদ্ধ স্তবের মতো আউড়ে উঠতাম। একসময় আমার চোখ জলে ভরে আসতো, কেন জানি না। কুলপ্লাবী দুঃখে যেন ভেসে যেত আমার বুক। ভবিষ্যতের ভাবনা নেই, জানিও না তার সঙ্গে কোনোদিন কথা বলতে পারবো কিনা, আর বললেও আমার দিশেহারা প্রেমের কথা তাকে ভাষায় কি করে বোঝাবো জানি না। তার কথা, তার চালচলন যেন বাদ্যকারের আঙুলের ছোঁয়া, আর আমার শরীরটা তার হাতের বীণা। একদিন সন্ধেবেলা আমি পিছনের ওই ঘরটায় ফেরত গেলাম, যে ঘরে পাদ্রী মারা গেছিলেন। বাড়িটা একেবারে নিস্তব্ধ। বাইরে আকাশ অন্ধকার করে বৃষ্টি পড়ছে। একটা ভাঙা জানলা দিয়ে সোদা মাটির ওপর সূক্ষ্ম বর্ষাঘাতের শব্দ কানে আসছিল অনবরত। কিছুটা দূরে গলির একটা বাতি জ্বলছিল, যা হয়তো কারো বাড়ির আলো রাস্তায় এসে পড়ছিল। আলো আঁধারের জন্য পরিষ্কার দেখা যাচ্ছিল না ভাগ্যিস। আমার সকল ইন্দ্রিয় যেন নিজেদের ঢেকে ফেলতে চাইছিল। মনে হলো আমিও তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলবো যে কোনো মুহূর্তে। হাত জোর করতে কাঁপুনি শুরু হলো আমার। হে প্রিয়, আওড়াতে থাকলাম বিড়বিড় করে। অবশেষে সে একদিন আমার সাথে কথা বলল। তার মুখ থেকে প্রথম শব্দগুলো শুনে আমি যেন থতমত খেয়ে গেলাম। থতমত খেয়ে গেছিলাম যে কি বলবো বুঝে উঠতে পারলাম না। সে জিজ্ঞেস করেছিল আমি আরবি যাব কিনা। উত্তরে হ্যাঁ না কি বলেছিলাম তাও মনে নেই। দারুণ জমজমাট মেলা বসবে সে বলল। তার যাবার খুব ইচ্ছে। যেতে পারবে না বুঝি? কেন? আমি বললাম। হাতের রূপলি চুড়িটা ঘোরাতে ঘোরাতে বলল, আমাদের কনভেন্ট থেকে 1 সপ্তাহের ধর্ম শিবিরে নিয়ে যাচ্ছে। তার ভাই অন্য আরো দুজনের সঙ্গে টুপি না কি নিয়ে মারামারি করছিল। আমি রেলিং এর ধারে একাই দাঁড়িয়েছিলাম। এক হাতে একটা লোহার শিক ধরে সে আমার দিকে মাথাটা ঝোঁকালো। উল্টো দিকের বাড়ি থেকে এক ফালি আলো এসে পড়ল। তার ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠল তার ঘাড়ের বাঁক, কাঁধের কাছে চুল, আর রেলিং এ রাখা হাতের একটা দিক। তার জামার ভাঁজ আর স্কার্টের সাদা পাড়ও আলোকিত হলো। তোমার যেতে বাধা কোথায়? যাবে না কেন? গেলে তো ভালোই হয়, সে জিজ্ঞেস করল। আমি যেতে পারলে তোমার জন্য কিছু নিয়ে আসবো, আমি বললাম। সেই সন্ধ্যের মোলাকাতের পর এক নির্বোধ ঘোরে আমার দিন রাত সব একাকার হয়ে গেল। মেলা শুরু হতে কদিন বাকি। মনে হলো মাঝের দিনগুলো যেন ধ্বংস করে দিল। স্কুলের লেখাপড়ার উপর ভয়ানক রাগ হতো। ক্লাসরুমে আর সন্ধ্যের পর বাড়িতে পড়তে বসলেই বইয়ের পাতার উপর ভাসত তার মুখ। আরবি শব্দের অক্ষরগুলি আমার মরমের এক নৈঃশব্দ বিলাস ভেদ করে যেন প্রাচ্যের কুহক জালে আমায় জড়িয়ে ফেলেছিল। শনিবার রাতে মেলায় যাবার অনুমতি চাইলাম। কাকিমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, ফ্রি ম্যাসনদের ব্যাপার ট্যাপার নয় তো?
ক্লাসে পড়া বলতে না পারায় মাস্টার মশাইয়ের অমায়িক মুখটা ক্রমশ গম্ভীর হতে থাকলো। কাজে ফাঁকি দেওয়া হচ্ছে বুঝি? আমার মন, আমার চিন্তা ভাবনা যেন আমার কাছে ধরা দিতেই চায় না। সরকারি কাজকর্মের প্রতি দায়িত্ববোধ নিমেষে উধাও হয়ে গেল। আমার কামনার পথে তারা বাঁধা মাত্র, নেহাতি তুচ্ছ, বিশ্রী, একঘেয়ে ছেলে খেলা। শনিবার সকালে কাকাকে মেলায় যাওয়ার কথাটা মনে করিয়ে দিলাম। বেরোনোর মুখে হন্তদন্ত হয়ে হ্যাট ব্রাশ খুঁজতে খুঁজতে বলল, হ্যাঁ রে বাবা, মনে আছে। কাকা হল ঘরে ছিল বলে সেদিন আর আমি বৈঠকখানার জানলাটার কাছে গিয়ে অপেক্ষা করার সুযোগ পেলাম না। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে ধীরে 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 হাঁটতে লাগলাম, ধীর পায়ে হাঁটতে লাগলাম। সকালের বাতাসটা কেমন নির্দয়, কর্কশ লাগলো। লক্ষণ ভালো নয়। সন্ধেবেলা রাতের খাবার খেতে বাড়ি এসে দেখলাম কাকা তখনও ফেরেনি। হাতে কিছুটা সময় আছে বটে। ঘড়ির কাঁটার দিকে চোখ রাখছিলাম, কিন্তু তার অবিরাম টিকটক শব্দ বেশিক্ষণ সহ্য করা গেল না। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে বাড়ির ওপরতলায় উঠে জায়গা খুঁজে নিলাম। উঁচু উঁচু ঠান্ডা মনমরা ঘরগুলোয় মুক্তির আভাস পেয়ে গান গাইতে গাইতে এ ঘর ও ঘর করতে থাকলাম। রাস্তার দিকে জানলার দিকে দেখলাম নিচে সব পাড়ার বন্ধুরা খেলাধুলো করছে, ধরাধরি খেলছে, তলোয়ারবাজি খেলছে। তাদের চিৎকার চেঁচামেচি কানে আসছিল ঠিকই, তবে ক্ষীণ, অস্পষ্ট ভাবে। জানলার শীতল কাঁচে কপাল ঠেকিয়ে আর অন্ধকার বাড়িটার দিকে তাকিয়েছিলাম প্রায় প্রায় ঘন্টাখানেক। কারুর দেখা নেই, শুধু খয়েরি রঙের পোশাক পরা কাল্পনিক চরিত্রটি ভেসে উঠল চোখের সামনে। তার কাঁধে রাস্তার আলোর আলতো ছোঁয়া, রেলিং এ রাখা হাত, তার স্কার্টের উজ্জ্বল পার। নিচে এসে দেখি ফায়ার প্লেসের পাশে বসে আছেন মিসেস মার্সার। বৃদ্ধা অত্যধিক কথা বলেন। কোনো আধ্যাত্মিক কারণে পুরনো স্ট্যাম্প জমানোর অভ্যেস ছিল। স্বামীর ছিল তেজারতির কারবার, মারা গেছেন। চা জল খাবার খেতে খেতে চলা গল্পগুজব 1 ঘন্টারও উপরে সইতে হলো। মিসেস মার্সারের যাবার সময় হয়ে গেল। তিনি দুঃখিত যে আজ আরো কিছুক্ষণ থাকতে পারলেন না। রাত 8টা বাজতে চলেছে। রাতের হিম তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তিনি বেরিয়ে যেতে যেতে আমি হাত দুটো শক্ত মুঠো করে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। কাকিমা বলল, আজ প্রভুর দিবসে তোমার মেলায় যাওয়া আর হবে না মনে হয়। ঠিক 9টার সময় দরজার ল্যাচের চাবি ঘোরানোর আওয়াজ পাওয়া গেল। কাকা আপন মনে কথা বলতে বলতে ঘরে ঢুকলো। ছুড়ে দেওয়া ওভারকোটের ভারে বাইরের ঘরের কোট স্ট্যান্ডটা টলমল করে উঠল। কাকার এই রূপ আগে দেখেছি, তাই ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো। রাতের খাওয়ার মাঝখানেই আর থাকতে না পেরে আমি মেলায় যাওয়ার টাকা চাইলাম। বেমালুম ভুলে গেছিল কাকা। আরে এতক্ষণে সবাই বাড়ি চলে গেছে, কাকা বলল। 1 দফা ঘুমও হয়ে গেছে দেখবে। আমার মুখ গম্ভীর। কাকিমা কিছুটা ব্যস্তভাবেই কাকাকে বলল, আহা, ওকে কটা কটা পয়সা দিয়েই দাও না। কতক্ষণ বসিয়ে রাখলে? ও যেতে চায় তো নিজে যাক না। ভুলে যাওয়ায় কাকা দুঃখ প্রকাশ করল। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে একেবারে ভালো কথা তো নয়। আবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি। এই নিয়ে দ্বিতীয়বার। উত্তর শুনে পাল্টা প্রশ্ন করলো, আমি কি দ্য আরবস ফেয়ারওয়েল টু হিজ স্টিড পড়েছি? রান্নাঘর থেকে বেরোনোর সময় বুঝলাম কাকিমাকে কবিতা আবৃত্তি করে শোনাবার প্রস্তুতি নিচ্ছে কাকা। হাতের মুঠোয় একটা ফ্লোরিন শক্ত করে ধরে বাকিংহাম স্ট্রিট দিয়ে সোজা হাঁটা দিলাম স্টেশনের দিকে। রাস্তায় ক্রেতাদের ভিড় আর দুধারে উজ্জ্বল গ্যাসের আলো দেখে আমার যাবার মূল কারণ মনে পড়ে গেল। একটা ফাঁকা ট্রেনে 3য় শ্রেণীর কামরায় চেপে বসলাম। বেশ কিছুক্ষণের অসহ্য অপেক্ষার পর অবশেষে ট্রেন ছাড়ল। দুধারের জীর্ণ বাড়ির সারি আর ঝিকমিকে নদী পিছনে ফেলে হেলতে দুলতে এগিয়ে চললাম।
ওয়েস্টল্যান্ড রো স্টেশনে একদল যাত্রী ওঠার চেষ্টা করলো, কিন্তু দারোয়ান তাদের আটকে দিয়ে বলল ট্রেনটা শুধু মেলার যাত্রীদের জন্য। ওটা কামরায় আমি একা। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটা অস্থায়ী একটা কাঠের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। রাস্তায় নেমে একটা ঘড়ির ডায়ালের আলোয় দেখলাম তখন 10টা বাজে 10। সামনেই বিরাট মেলা প্রাঙ্গণ, আর তার গায়ে লেখা সেই মায়াবী অক্ষরগুলি আরবি। পাছে দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই 6 পেনি টিকিটের গেট খুঁজে না পেয়ে তাড়াহুড়ো করে দারোয়ানের হাতে 1 শিলিং গুঁজে দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করলাম। বিরাট উঁচু উঁচু হল, তার মাঝামাঝি জায়গা থেকে শুরু হয়েছে দোকানের সারি। প্রায় সব দোকান বন্ধ, হলের বেশিরভাগটাই অন্ধকার। উপাসনা শেষে গির্জায় যেমন নিস্তব্ধতা নেমে আসে, এ যেন ঠিক সেরকম। প্রাঙ্গণের ঠিক মাঝখানে দাঁড়ালাম, হাতে গোনা কটা স্টল খোলা, সেগুলো ঘিরে তখনও কিছু মানুষ দাঁড়িয়ে আছে। দেখলাম রং বেরঙের আলোয় একটা পর্দার উপরে লেখা ক্যাফে সটো। তার সামনে বসে দুটো লোক টাকার হিসেব করছিল। রুপোলি থালায় পয়সা পড়ার শব্দ কানে এলো। কষ্ট করে কেন এসেছি মনে করলাম। একটা স্টল বেছে নিয়ে তার সামনে রাখা চীনামাটির ফুলদানি আর ফুল লতা পাতা আঁকা চায়ের বাসন মন দিয়ে দেখতে লাগলাম। দরজায় ঠিক সামনে একজন অল্প বয়সী মহিলা দুজন সমবয়সী লোকের সঙ্গে হাসি ঠাট্টা করছিল। উচ্চারণ ভঙ্গি থেকে মনে হলো ওরা ইংরেজ। কথাবার্তা আচ্ছা কানে এলো। একথা বলে থাকতেই পারি না আমি। কিন্তু বলেছিলে তো? কখনো বলিনি। বলেনি? তাহলেই হলো। হ্যাঁ, আমিও শুনেছি। ও দেখলে তো, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। মেয়েটি আমায় দেখে এগিয়ে এলো, দায়সারা ভাবে জিজ্ঞেস করলো কিছু কিনতে চাই কিনা। বলার ভঙ্গি দেখে বুঝলাম কেনা বেচা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। স্টলের দরজার দুধারে দুটো বিরাট ঘোড়া প্রাচ্যদেশীয় রাজপ্রহরীর মতো দাঁড়িয়েছিল। সেগুলোর দিকে চোখ রেখে বিনীতভাবে বিড়বিড় করে বললাম, ঠিক আছে, ধন্যবাদ। একটা ফুলদানি একটু নেড়েচেড়ে রেখে এসে লোক দুটোর কাছে ফিরে গেল। আবার সেই একই কথাবার্তা। এক আধবার ঘাড় ঘুরিয়ে মহিলা আমার দিকে দেখলো। কিছু কিনবো না ঠিকই করে নিয়েছিলাম, তবু আরো কিছুক্ষণ এটা ওটা দেখার ভান করলাম, পাছে কিছু মনে করে। তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে মেলার মাঝখানের রাস্তাটা ধরে অন্যদিকে হাঁটা দিলাম। 6 পেনি পড়েছিল পকেটে, আর বাকি 2 পেনিও আলগোছে পকেটে ফেললাম। গ্যালারির অন্য প্রান্ত থেকে ঘোষণা শোনা গেল, সব আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। হলের ওপরটা এখন একেবারে অন্ধকার। সেই অন্ধকারের দিকে চোখ তুলে চাইলাম। নিজেকে মনে হলো অসারত্বের দাস, উপহাসের পাত্র। চোখ দুটো জ্বলতে থাকলো যন্ত্রণায়, চোখ দুটো জ্বলতে থাকলো ক্রোধে। আরবি, জেমস জয়েস।